জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। তুমি এখন যেভাবে কথা বলছো, তোমার মনটা যদি সবসময় এরকম সুন্দর হতো, তাহলে হয়তো অনেক ঝামেলা তোমার জীবনে আসতোই না। হয়তো তোমার বাবাও আজকে বেঁচে থাকতেন। তুই বিশ্বাস করো, সবকিছুই রাতুলের জন্য হয়েছে। এই যে ভিডিওটা করলেন, এটাতে কি করবেন আপনি? তুই তো ভয় ছিলি জমিলারে আনার পর এখান থেকে জমিলা যদি বের হয়ে যায়, জমিলারে কিভাবে আমি রাখবো? এখন জমিলা এখান থেকে আর বাইর হইতে পারবে না। এখন সে আমার পায়ের তলায় পড়ে থাকবে, আমি যেভাবে বলবো সেভাবে নাচবে। তার লাজ লজ্জার মাপ কাটি এখন আমার হাতে। এই যে ভিডিওটা ধারণ করছি, বেশি সুদূর বুদুর করলে খালি ভিডিওটা ভাইরাল করে দেবো, বুঝতে পারছস? আমার মনে হয় এইসব ভাইরাল টাইরালের ভয় দেখায় কোনো লাভ নাই। জমিলা মালটা খুব কঠিন মাল, তারে এত সহজে টলান যাবে না বস। মায়া মানুষের সবচেয়ে বড় জিনিস কি? বড় সম্পদ হচ্ছে মান ইজ্জত। জমিলা কখনোই চাবে না যে তার মান ইজ্জতের উপর হামলা হোক। তাছাড়া জমিলার একটা বিবাহযোগ্য মাইয়া আছে। এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে জমিলার মাইয়ার কখনো বিবাহ হবে না। জমিলা এই ভয়ে অন্তত ওকে মুখটা খুলবো না, বুঝতে পারছস? বস, আপনার চিন্তা ভাবনা ঠিক আছে, কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার পরে কোনো কারণে যদি পুলিশ জানতে পারে এই কাজের সাথে আপনি জড়িত আছেন, তাইলে কিন্তু পুলিশ আপনার ডিজিটাল আইনে একটা মামলা দিয়ে দিতে পারে। এই বেটা, আমি যে এই ভিডিওটা করছি, সেটা কি পুলিশের কাছে কোনো এভিডেন্স আছে? তা নাই, কিন্তু জমিলা কোনো কালে গিয়ে যদি পুলিশের কাছে বইলা দেয়, তখন কাজ কর, খাওয়ানোর ব্যবস্থা করবে। দেখ ঠিক আছে। কিরে তুই এখানে চুপচাপ মন মরে বসে রইছস? শামিমার সঙ্গে কিছু হয়েছে নাকি তোর? আমি নিজেই আছি একটা ঝামেলার মধ্যে। পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরি পাচ্ছি না, ওইদিকে শিউলিকে একটা বাসায় রেখে আসছি, ওর সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করতে পারতেছি না। আর এই সব কিছুর উপরে শামিমা আপা, সে তো একটা প্যারা হয়ে বসছে লাইফে। সে কারো কোনো কথা শুনতে চায় না, কারো কোনো কথার কোনো গুরুত্ব নাই। আর এটা শামিমা একটা মানসিক রোগ, ছোটবেলা থেকে দেখে আসতেছি। কিছু একটা আবদার করলে সেটা জোর করে সে নিবেই। তোর মা কবে কি বলে গেছে সেটা নিয়ে কি পড়ে থাকলে হবে? সে তো সেটা নিয়েই পড়ে আছে। সে আফসানাটা যেমনি করেই হোক
আমার সাথে বিয়ে দিবেই। একটা মানুষ এক জায়গায় অনেকদিন থাকতে থাকতে মেজাজ খিটখিটে হয়ে যায়। কোথাও থেকে যদি একটু বেড়ায় আসে, ঘুরে আসে, তাহলে হয়তো তার মন মেজাজ ভালো হয়। নতুন জায়গায় গেলে, নতুন পরিবেশে গেলে, নতুন মানুষের সঙ্গে মিশলে পরে তার মন মানসিকতা একটু ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। আমার বাসা কিন্তু খালি আছে, বিরাট বড় ফ্ল্যাট। স্বামীও যদি আমার বাসা কদিন থাকে তাহলে তোর মনটা ভালো হবে। তুই কি বলিস সিয়াম? আমারও তাই মনে হয়। তারপর তো আবার শহরের যানজট, এগুলো তার পছন্দ না। আরে বাবা, আমার বাসা যাওয়াটা একটা অপশনাল রাখলাম। ও তো অনেকদিন ধরে আর শ্বশুরবাড়িতেও যায় না। শ্বশুরবাড়িতে যাওয়া উচিত না, ওদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা উচিত না। তো তোরই বাড়ি, তাই না? ওইখান থেকে তো ঘুরে আসতে পারে। সে তো তার এই ইগোর কারণেই সে কারোর সাথে বনে চলতে পারে না। তার শ্বশুরের সাথে বনে না, শাশুড়ির সাথে বনে না, ননদের সাথে বনে না। আব্বা তারে কত বুঝাইলো যে বিয়ের পর মেয়েদেরকে একটু কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু না, সে আব্বার কোনো কথার কোনো গুরুত্বই দেয় নাই। পরে দুলাভাই বললো যে শ্বশুর শাশুড়ির সাথে যদি না বনে তাহলে গিয়ে বাপের বাসায় থাকো। হ্যাঁ, ভালো একটা জামাই পাইছে তো, এই জন্যই সে অবস্থা। অন্য কোনো পোলা হইলে এতদিনে ডিভোর্স দিয়ে দিত, তাই না? দুলাভাইয়েরও সমস্যা আছে। সে টাকা কামানো ছাড়া দুনিয়ার আর কিচ্ছু বুঝে না। 5 বছরে দেশে আসে একবার, আপারে কোনো শাসনের মধ্যে রাখছে? একটা মানুষকে যদি শাসনের মধ্যে না রাখে, সে তখন ভুল আর ঠিকের মধ্যে তফাৎ করতে পারে? আপার এই সমস্যা হয়েছে, সে নিজে যা বলবে তাই ঠিক, বাকি সবাই ভুল। হ্যাঁ, সেটাই আমাদের উপরে চালাইতেছে। সে যেটা ভালো মনে করতেছে সেটাই আমাদের উপরে চাপাই দিতেছে। চাচা, আমি নিজেই অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু আমি তোমার এখন বলতে পারতেছি না। আমার একটু সময় দাও, তারপর অবস্থা বুঝে তোমার সবকিছু জানাবো না। আচ্ছা, তুই টেনশন নিস না, তুই সময় করে পরে আমার বলিস, কোনো অসুবিধা নাই। আর কোনো প্রয়োজন পড়লে আমার জানাইস, কোন রকম হেজিটেট করিস না, ঠিক আছে? বাড়িতে যা, এনে বই থাকিস না মন খারাপ করে। আমি একটু বাজার থেকে আইতেছি। বাড়িতে যা, মন খারাপ করে রেছিস কেন? আরে বাবা, যা, এনে একা একা বই থাকিস না, যা, বাজার থেকে আইতেছি। হ্যাঁ, আমি তোমাকে নিচে ডেকে পাঠিয়েছিলাম, যাওনি কেন? বেয়াদবকে ক্ষমা করা যায়, বেঈমানকে না। মালা কোথায়? মালা কোথায়? জানি না বেগম সাহেব। আবার মিথ্যে বলছো। খুব আনন্দ হয় তোমাদের না? মানুষজনের সামনে আমাকে ছোট করে খুব আনন্দ পাও তোমরা। আমি আপনাকে ছোট করিনি বেগম সাহেবা। তাহলে সব কেন করছো? কেন? বিশ্বাস করুন বেগম সাহেবা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। আপনি তো জানেন ও একটু অ্যারোগেন্ট, কারো কথা শুনে না। ফের মিথ্যা, ফের মিথ্যা। আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি। ও তোমাকে ছাড়া কখনোই কোনো কাজ করে না। করে? হ্যাঁ, ও বাধ্য হয়ে করেছে।
আপনার বিশ্বাস না হলে আপনি বুশকে জিজ্ঞেস করতে পারবেন। কি জিজ্ঞেস করবো বুশকে? ও ও আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল বেগম সাহেবা। ও ও আমাকে বলেছিল, কিন্তু আমি ওকে যেতে দিতে চাইনি। আমি ওকে বারবার বারণ করেছিলাম। এইসব কথাগুলো সব ও বুশের সামনেই বলছিল যে ও পালিয়ে যাবে। আমি ওকে নিষেধ করেছি, এই জন্য ও যে পালিয়ে গেছে আমাকেও বলেনি, আমাকে না জানিয়ে পালিয়ে গেছে। আমি জানলে সত্যি আপনাকে বলে দিতাম, বিশ্বাস করুন আমি আপনাকে বলে দিতাম, কারণ আমি চাইনি একা একটা মেয়ে এই অচেনা পৃথিবীর মুখোমুখি হোক। আমি ওকে আপনার চেয়ে বেশি ভালোবাসি বেগম সাহেবা। এই মুহূর্তে ওই আমার একমাত্র কনসার্ন। তোমার বোনকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তোমারও আর এখানে থাকা হবে না। দুই বোন একসাথে এখানে এসেছিলে, একসাথে এখান থেকে বেরিয়ে যাবে, মনে থাকে যেন কথাটা। বাবাকে যে কথা দিয়েছি সেটা রাখতে চাই। আমি তোকে সব বিপদ থেকে আগলে রাখতে চাই। একটা সম্মানিত মহিলাকে বজায় রাখতে এরকম কাজ করছে। আপা উপরে একটু বুঝতে পারছি, উপরে বসতে চাইতেছেন না, না অসুবিধা নাই। আমি আবার কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করি না, স্বাধীনতার খুব মূল্য দিই, বুঝছেন না? যাই এখানেই বসেন, আপনার সাথে দুই কথা। আপা এই যে আমি আপনার ভরণ পোষণের দায়িত্ব নিই, আপনি কি আমার একটু বিশ্বাস করতে পারলেন না? হ্যাঁ, আপনি আমার এখান থেকে পলাই গেলেন না। আপনার কি মাথার মধ্যে নাই যে আমার এখান থেকে যদি আপনি পলায় যান, যেখানেই যান সেখান থেকে আপনারা খুঁজে বের করুন? শোনেন, আমার কাছ থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা আপনার, কি জানেন? দুনিয়া থেকে বিদায় নেওয়া। দুনিয়া থেকে বিদায় নিলে একমাত্র আপনি আমার কাছ থেকে মুক্তি পাবেন, তাছাড়া আপনার কোথাও কখনো মুক্তি নেই। এই চেষ্টাটা আপনি করে যাচ্ছেন না? তুই নিজের কি মনে করস? হ্যাঁ, তুই যদি শয়তান হস, আমি সরাসরি তুই কে? আমি আমার আপন মায়ের দিকের বাইরে চালিয়ে, তুই তো বহুত দূরের মানুষ রে, আমি সাইডা দিব মনে করছস? আমার যদি মৃত্যু ছাড়া জানলাতে পাই না থাকি, তোর মৃত্যু ছাড়া জানলাতে শেষ আমি দেখলাম। বাহ, সমানে সমান খেলা জমে গেল, খুব ভালো লাগছে, বুঝছেন না? এখন ঘটনা যেটা হইতেছে সেটা হইতেছে যে এই যে এত বড় একটা কাম করছেন, নিজের ভাইরে মাইরা সয় সম্পত্তি দখল করছে। এখন এই সয় সম্পত্তিটা আপনি আমার দিয়ে দিলে আপনি ছেড়ে দেবেন, আপনি চলে যাবেন সসম্মান। আর শিলির ব্যাপারটা আমি আমার মতো করে সমাধান করে নিই, সমস্যা নেই। আমার বাপের সমান, আমার ভাইয়ের সম্পত্তি পয়সা থাকতে তোরে দিব না, তুই এটা মনে রাখিস। তোর মারবি না, মারবো না, তোমার বাঁচা রেসুস কে? তোমার মাইরা না, শয়তান তুই আমার মাইরা না। চিৎকার করে হলো বাজে মেয়ে মানুষ, আপনি বাজে মেয়ে মানুষ। হ্যাঁ, আপনি হলো একটা শান্ত, নম্র, ভদ্র, কত সুন্দর একটা মেয়ে মানুষ, তাই না? চিৎকার মানা না।
আর আমি তো আপনাকে মারতে চাইলে যে কোনো সময় মাইরা ফেলবো, আমি তো আপনাকে মারতে চাই না, আমি আপোষে কাজটা করছি, অসুবিধা নেই। সম্পত্তি লেখা দিলে কি হয়েছে, আমার কি সয় সম্পত্তির কম আছে? হ্যাঁ, আপনি আমার এখানে রাজধানীর মতো থাকবেন, সমস্যা কি? শেষ করে শেষ করে ইচ্ছা করো তোর সম্পত্তি লেখা দিলে যেমন আমি তোর সম্পত্তি অসুবিধা নাই। আপনার দুনিয়াতে তো এখন একমাত্র আপন বোধ হয় একজন মানুষ আছে, তাই না? সেটা হচ্ছে আপনার মেয়ে। তার সুখের কথা ভাইবা, তার ভবিষ্যৎ জীবনের কথা ভাইবা, কি আমি যেটা বলবো সেটা করবেন না? হ্যাঁ, কাঁদবেন না তো, কাঁদবেন না, কাঁদবেন না, একদম কাঁদবেন না, চুপ, একদম চুপ, চুপ চুপ। আশেপাশের মানুষজন শুনলে জিনিসটা ভালো দেখে। হ্যাঁ, একদম চুপ। যদি কাঁদবেন তাহলে কিন্তু সব এক মুহূর্তের মধ্যে ফ্ল্যাশ করে, কি ফ্ল্যাশ করে দেখবেন? হ্যাঁ, একদম কাঁদবি না। যদি বরাবরই করস বাকিটা তো আমি মাফ করে দিচ্ছি, আমি মাফ করে সমস্যা নাই। আরে বাবা রে বাবা, আমি তো মাফ করে দিছি। হ্যাঁ, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি যেভাবে বলবো সেভাবে করবি, কোনো কিছু হবে না, ঠিক আছে? এই পাথর কাজ কর, তোর হাতের রান্নাটা খুব ভালো, পাকঘরে সব কিছু আছে, মনে হয় দেশি মুরগিও আছে, ওরা ঝোল করে দেশি মুরগিরা একসাথে খাবো। হ্যাঁ, কি করলাম, কি করলাম আমার মায়েরে মায়েরে, আমি কি করলাম? তুমি আমার শান্তি দিতে পারলা। সময় মতো কেউই কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। যখন সঠিক সময় আসে তখন কারো মুখেই আর প্রশ্নের সঠিক উত্তরটা পাওয়া যায় না। আবারও ব্যর্থ হয়েছে তোমরা, ব্যর্থ হয়ে সবাই এসে আমার সামনে দাঁড়িয়ে আছো, লজ্জা করছে না? বেগম সাহেবা, ওরা বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়েছিল, মালা যখন বের হয় ওরা কেউ দেখেনি। মির্জা সাহেব মাথাটা একটু খাটান দয়া করে।